হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকের এই লেকচারে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হলো গ্যাসের গতি তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো চলো শুরু করে দিই গ্যাসের গতি তত্ত্ব। গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য। তার আগে ওই টপিকে যাওয়ার আগে দুটো কথা বলি। যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বোল্টজম্যান এবং ক্লোসিয়াস ওনারা প্রথমে আদর্শ গ্যাস কি রকম আচরণ করতে পারে বা আদর্শ গ্যাসের ধর্ম কি কি হতে পারে সেই সম্বন্ধে একটা মডেল তৈরি করেছিলেন। মডেল এই মডেলটা তৈরি করার জন্য ওনারা যে বিষয়গুলোকে ধরে নিয়েছিলেন সেগুলোকে বলা হয় গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। মানে স্বীকার করে নিলাম, কিছু ধরে নিলাম যে এই হতে পারে, গ্যাসের অণুগুলো এই করতে পারে, গ্যাসের অণুগুলো ওই করতে পারে। এই ব্যাপারে কয়েকটা জিনিস ওনারা ধরে নিয়েছিলেন। এই যে জিনিসগুলো ওনারা ধরেছিলেন সেগুলোকেই বলা হয় গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। দেখো এখানে আন্ডারলাইন করে দিলাম, স্বীকার্য মানে ধরে নিয়েছিলেন। এগুলো কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ নয়, প্রথমে কিছু ধরে নিয়েছিলেন, মডেল বানিয়েছিলেন। ঠিক আছে? তো কি বিজ্ঞানী বোল্টজম্যান, তোমরা নাম শুনেছো, বোল্টজম্যান, ম্যাক্সওয়েল এবং ক্লোসিয়াস গ্যাসের অণুগুলির গতিবিধি এবং ধর্ম ব্যাখ্যা করার জন্য গ্যাসের গতীয় তত্ত্বের ধারণা দেন। এটা পরীক্ষায় লেখার দরকার নেই, মানে এটা কি ইন্ট্রোডাকশন বলতে পারো। যেটা কিভাবে আসলো, এই তিনজন বিজ্ঞানী প্রথমে ধরে নিলেন যে গ্যাসের অণুগুলো এই রকম হতে পারে, গ্যাসের অণুগুলো এই রকম করতে পারে। এই ব্যাপারে কয়েকটা জিনিস ওনারা ধরে নিয়েছিলেন নিজে থেকে। এই যে জিনিসগুলো ওনারা ধরলেন সেগুলোকে বলা হয় গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। ঠিক আছে? এইরকম আমরা 5-6টা স্বীকার্য নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষায় পরে গ্যাসের গতিতত্ত্বের 3টি স্বীকার্য লিখো বা গ্যাসের গতীয় তত্ত্বের 2টি স্বীকার্য লিখো, এবং পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। 1 নম্বর একটা করে নেব, একেবারে সুন্দরভাবে আলোচনা করব। ওনারা প্রথমেই যে বিষয়টা ধরে নিলেন সেটা হলো যে কোনো গ্যাস অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। মানে গ্যাসগুলো কি দ্বারা গঠিত? অণু দ্বারা গঠিত। ওইখানেই বললেন যে একই গ্যাসের অণুগুলি আকার একই রকম এবং বিভিন্ন গ্যাসের অণুগুলির আকার বিভিন্ন রকম। তাহলে যে কোনো গ্যাস অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। যে কোনো গ্যাস অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। একই গ্যাসের অণুগুলির ভর ও আকার একই হয় এবং বিভিন্ন গ্যাসের অণুগুলির ভর ও আকার বিভিন্ন হয়।
এটাই হলো গ্যাসের গতিতত্ত্বের প্রথম স্বীকার্য, মানে প্রথমেই ওনারা এটা ধরে নিলেন যে প্রত্যেকটি গ্যাস অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। একই গ্যাসের অণুগুলির ভর এবং ধর্ম বা আকার একই রকমের হয় এবং বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে অণুগুলির ভর এবং ধর্ম বিভিন্ন রকমের হয়। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা ধরলেন, হ্যাঁ 2 নম্বর যেটা ধরলেন যে ধরো একটা পাত্রে গ্যাস রাখা আছে, তো অণুগুলো আছে এরকম, তাহলে যে কোনো গ্যাস কি হলো অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। দ্বিতীয় যেটা ধরলেন সেটা হলো গ্যাস অণুগুলো, প্রথমেই তো বলে দিয়েছেন যে গ্যাসগুলো কি দ্বারা কিসের সমন্বয়ে গঠিত, অণু। দ্বিতীয়তে এবার বলছেন যে গ্যাস অণুগুলি নিজেদের মধ্যে ক্রমশ ধাক্কা খেতে থাকে, খালি ছোটাছুটি করছে এবং ধাক্কা এরকম করে ধাক্কা অনবরত ধাক্কা খাচ্ছে এবং ধাক্কা খাওয়ার ফলে কি হচ্ছে, তাদের দিক পরিবর্তন হয়ে যাচ্ছে, বারবার দিক পরিবর্তন হচ্ছে। শুধু যে নিজেদের মধ্যেই ধাক্কা খাচ্ছে তা কিন্তু নয়, অনেক সময় ছুটতে গিয়ে কি করছে, পাত্রের দেওয়ালেও ধাক্কা মারছে আবার ঘুরে আসছে, এদের মাঝে ধাক্কা মারছে আবার এইদিকে চলে আসছে, মানে এলোমেলো ভাবে পাগলের মতো ছুটে বেড়ায়। বোঝা গেল? তাহলে গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অনবরত সংঘর্ষ ঘটায় এবং দিক পরিবর্তন করে। 2 নম্বর, গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অনবরত ধাক্কা খেয়ে দিক পরিবর্তন করে। ফলে গ্যাসের অণুগুলির গতি খুবই বিশৃঙ্খল, মানে তুমি বলতেই পারবে না যে কোন অণুটা কোন দিকে যাবে, অনবরত ধাক্কা খাচ্ছে আর অভিমুখ পরিবর্তন করে যে যেদিকে পারছে ছুটে বেড়াচ্ছে। তাহলে এদের গতিটা কি, খুবই বিশৃঙ্খল, খুবই এলোমেলো গতি। এবং এই যে অণুগুলো ছুটে বেড়াচ্ছে তাদের বেগ 0 থেকে অসীম পর্যন্ত যা কিছু হতে পারে, মানে কেউ খুবই কম বেগ নিয়ে ছোটাছুটি করছে, কেউ মাঝারি, কেউ খুবই বেশি বেগ নিয়ে ছোটাছুটি করছে। তাহলে এইখানে আমরা কি বলে দিতে পারি যে গ্যাস অণুগুলির গতি তো খুবই বিশৃঙ্খল এবং তাদের বেগ 0 থেকে অসীম পর্যন্ত যা কিছু হতে পারে, এবং অণুগুলির বেগ 0 থেকে অসীম, এটা আন্ডারলাইন, 0 থেকে অসীম পর্যন্ত যা কিছু হতে পারে। পারবে কিনা দুটো স্বীকার্য যদি পড়ে, এই দুটো বলতে পারবে যে কোনো গ্যাস অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। যদি একই গ্যাসের অণুগুলির ভর ধর্ম আকার একই রকম, বিভিন্ন গ্যাসের অণুগুলির ভর ধর্ম বিভিন্ন রকম। 2 নম্বরে চলে এলো গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে খালি ঠোকাঠুকি করছে, আবার শুধু নিজেদের মধ্যেই করছে না, ছুটতে গিয়ে দেওয়ালে একবার করে ধাক্কা মারছে, আবার ছুটে চলে আসছে, আবার ধাক্কা মারছে। তো অনবরত ধাক্কা খেয়ে তাদের অভিমুখ পরিবর্তন হতে থাকে, ফলে তাদের গতিটা কি খুবই বিশৃঙ্খল গতি এবং তাদের বেগ 0 থেকে অসীম পর্যন্ত যা কিছু হতে পারে। দুটো স্বীকার্য চলে গেল। 3 নম্বর স্বীকার্যতে আসছি আমরা।
দেখো এইখানটাতে খেয়াল করো, 3 নম্বর বৈশিষ্ট্যটা বা স্বীকার্যটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তাহলে গ্যাস অণুগুলো আছে, এইখানে কি করছে গ্যাস অণুগুলো, আমি কয়েকটা গ্যাস অণু দেখাচ্ছি, এইরকম অবস্থায় আছে গ্যাস অণুগুলো। তাহলে গ্যাস অণুগুলো কি করছে, ধাক্কা মারছে সবার সঙ্গে, ধাক্কা মেরে মেরে বেড়াচ্ছে। তাহলে এইটা গেল, যে ধরো কোনো কারণে এইদিকে এলো, এর সঙ্গে ধাক্কা খেলো, দিয়ে এর সঙ্গে ধাক্কা খেলো, এর সঙ্গে ধাক্কা খেলো, যে পাত্রের সঙ্গে ধাক্কা খেলো, যে আবার এইদিকে চলে গেল, এইরকম এলোমেলো। তো বলছে যে পরপর দুটি সংঘর্ষের মাঝে গ্যাস অণুগুলো কি করে, একটা সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে। মানে এইখানে একটা ধাক্কা খেয়েছে, ধরো কোনো এখানে এসে ধাক্কাটা খেয়ে আরেকটা ধাক্কা খাওয়া পর্যন্ত গ্যাস অণুগুলো কি করে, সরল রেখা বরাবর চলাচল করে। মানে এই রকম ভাবে গিয়ে ওরা কখনো ধাক্কা মারবে না। পরপর দুটি সংঘর্ষের মাঝে গ্যাস অণুগুলো যে সরল রৈখিক একটা দূরত্ব অতিক্রম করে, এটা সরল রেখা বরাবর দূরত্বটা অতিক্রম করে। এই যে দূরত্বটা অতিক্রম করে তাকে বলা হয় মুক্ত পথ। ফ্রিলি গেল, দেখো এখান থেকে এখান পর্যন্ত কি হলো, কেউ বাধা দিল না, মুক্তভাবে স্বাধীনভাবে যেতে পারলো। তাই এই যে পথটা সরল রৈখিক পথ, এইটাকে বলা হয় কি, মুক্ত পথ। তাহলে 3 নম্বর স্বীকার্যতে চলে আসি। পরপর পরপর দুটি সংঘর্ষের পরপর দুটি সংঘর্ষের মাঝে গ্যাস অণুগুলি যে সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে পড়বে মুক্ত পথ কাকে বলে। তাহলে স্বীকার্যের মধ্যেও এটা একটা স্বীকার্য, আবার আলাদাভাবে একটা কোশ্চেন পড়তে পারে যে মুক্ত পথ বলতে কি বোঝো। তাহলে পরপর দুটি সংঘর্ষের মাঝে গ্যাস অণুগুলি যে সরল রৈখিক, আন্ডারলাইন করো, যে সরল রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলা হয়। নামটাতেই দেখো লেখা আছে, কারণ এই দূরত্বটা সে কি করছে, ফ্রিলি মুভ করছে, মুক্তভাবে স্বাধীনভাবে চলাচল করতে পারছে। তাই এই পথটাকে বা এই দূরত্বটাকে বলা হয় মুক্ত পথ। বোঝা গেল? এবার দেখো যে এইখান থেকে এইখান পর্যন্ত একটা মুক্ত পথ পেলো, আবার এই ধাক্কা থেকে এই ধাক্কা পর্যন্ত এইখানে একটা মুক্ত পথ পেলো, এই ধাক্কা থেকে এই ধাক্কা পর্যন্ত আর একটা মুক্ত পথ পেলো। তাহলে বিভিন্ন মুক্ত পথের দৈর্ঘ্য বিভিন্ন। তাহলে এদের যদি একটা গড় নেওয়া হয়, সব মুক্ত পথগুলোর যদি একটা গড় নেওয়া হয়, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় গড় মুক্ত পথ। তাহলে বিভিন্ন দৈর্ঘ্যের এটা, তাহলে বিভিন্ন দৈর্ঘ্যের মুক্ত পথগুলির গড় মানকে দেখো আন্ডারলাইন, গড় মানকে গড় মুক্ত পথ বলা হয়। গড় মুক্ত পথ বলা হয়। এইটা আমাদের গেল কি, 3 নম্বর স্বীকার্য চলে গেল। 3 নম্বর, এখান থেকে দেখো স্বীকার্যতেও তুমি লিখতে পারো, আবার আলাদাভাবে একটা কোশ্চেন পড়ে যে মুক্ত পথ কাকে বলে। তাহলে তোমরা এটা কি করবে, কোশ্চেন আকারে এটাকে লিখবে যে মুক্ত পথ কাকে বলে। এই টপিক শেষ হয়ে গেলে তোমরা শেষে মুক্ত পথ কাকে বলে এটা কিন্তু লিখে নেবে, অবশ্যই লিখবে মুক্ত পথ কাকে বলে। আচ্ছা, 4 নম্বর স্বীকার্য বলছে 4 নম্বর যেটা ধরে নিলেন ওনারা, সেটা বললেন যে গ্যাস অণুগুলি বিন্দু ভরের মতো, মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাস অণুগুলো কি বিন্দু ভর সদৃশ। তাহলে গ্যাস অণুগুলো ছুটে বেড়াচ্ছে। তাহলে গ্যাস অণুগুলোর কি আছে, নিজস্ব তো কিছু আয়তন আছে, এই ধরো বলের মতো ওরা ছুটে বেড়াচ্ছে।
তো গ্যাস অণুগুলি যদি বিন্দু ভর সদৃশ্য হয়, মানে বিন্দু ভরের মতো হয়, তাহলে গ্যাস অণুগুলির মোট আয়তন, মানে গ্যাস অণুগুলোর, ধর এখানে অনেকগুলো, ভাবতে পারো একটা উদাহরণ দিই, যে একটা পুকুরে কিছু মাছ ছাড়া আছে, এটা ধরো একটা পুকুর, এই পুকুরে মাছ ছাড়া আছে, অনেক বড় একটা পুকুর, সেই পুকুরে মাছ ছাড়া আছে। এই মাছগুলোকে জাল দিয়ে ছেঁকে এক জায়গাতে আনলে, তাহলে মাছগুলোর আয়তন আছে কিনা, ধরো এইটা হলো মাছগুলোর আয়তন, এটা হলো কি মাছগুলো, সব মাছগুলোকে ছেঁকে নিয়ে চলে আসলে দিয়ে এখানে জমা করালে, তাহলে এটা হলো মাছগুলোর আয়তন। তাহলে বলো তো মাছগুলোর মোট আয়তন পুকুরটার মোট আয়তনের তুলনায় খুবই ক্ষুদ্র কিনা, খুবই নগণ্য কিনা? ওনারা কিন্তু গ্যাসের ক্ষেত্রেও এটা ধরলে যে গ্যাস অণুগুলি বিন্দু ভর সদৃশ্য, ফলে গ্যাস অণুগুলির মোট আয়তন সমগ্র গ্যাসের মোট আয়তনের তুলনায় খুবই নগণ্য। এটাই হলো গ্যাসের গতিতত্ত্ব। আর একটা গতিতত্ত্ব বোঝা গেল? উদাহরণটা বুঝতে পারলে যে একটা পুকুরে কিছু মাছ ছাড়া আছে, তাহলে মাছগুলো র্যান্ডামলি ছুটে বেড়াচ্ছে গ্যাসের অণুগুলোর মতো, এইদিকে ওদিকে যে যেদিকে পাচ্ছে, কোনো তো বাধা নেই। এবার মাছে দেখো পুকুরের আকারের তুলনায় মাছগুলোর আকার তো ক্ষুদ্র, তাহলে আমরা কি বলতে পারি যে মাছগুলোর মোট আয়তন পুরো পুকুরটার মোট আয়তনের তুলনায় নগণ্য। গ্যাসের ক্ষেত্রেও ওনারা সেই রকমই একটা বললেন যে গ্যাস অণুগুলি বিন্দু ভরের মতো, বিন্দু মানে ক্ষুদ্র 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 বিন্দু ভরের মতো, ফলে গ্যাস অণুগুলির মোট আয়তন সমগ্র গ্যাসের মোট আয়তনের তুলনায় খুবই নগণ্য। তাহলে গ্যাস অণুগুলি বিন্দু ভরের মতো, আন্ডারলাইন করো, বিন্দু ভরের মতো, ফলে গ্যাস অণুগুলির মোট আয়তন সমগ্র গ্যাসের মোট আয়তনের তুলনায় খুবই নগণ্য। এইটাকে একেবারে এই যে 4 নম্বর স্বীকার্য, এইটাকে স্টার মেরে রাখো। স্টার কেন স্টার? পরের লেকচারে দেখতে পাবে এইটাকে নিয়েই আরেকটা লেকচার, তাই এইটাকে একটা স্টার মেরে রাখো। হ্যাঁ, এক্ষুনি স্টারটা মারবে, এক্ষুনি। কেন? পরের লেকচার দেখতে পাবে যে এইটার উপরেই কিন্তু আরেকটা লেকচার চলে আসবে। তো গ্যাস অণুগুলি বিন্দু ভরের মতো, ফলে গ্যাস অণুগুলির মোট আয়তন সমগ্র গ্যাসের মোট আয়তনের তুলনায় খুবই নগণ্য। ধরো পুরো গ্যাসের আয়তন মানে কি, যে পাত্রে গ্যাসটা রাখা হয়েছে সেই পাত্রের আয়তন। এবার অণুগুলোকে ছেঁকে ধরো এক কোণে নিয়ে এসছো এখানে, তাহলে অণুগুলোর মোট আয়তন এরকম হবে। তাহলে গ্যাস অণুগুলির মোট আয়তন সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় খুবই নগণ্য। এটাই বলছে যে 1 কোটি টাকার সাথে 1 টাকা যোগ করা বা না করা কিচ্ছু যায় আসে না, নগণ্য, নেগলিজিবল। ঠিক আছে, এইটাই হচ্ছে, আর এইটাই হলো গ্যাসের গতিতত্ত্বের ত্রুটি। এই জন্য এটাকে স্টার করে, কারণ পরের লেকচারে আমরা আসবো গ্যাসের গতিতত্ত্বের ত্রুটি কি, তখন ওই জন্য স্টার মেরে রাখতে বললাম। তারপরে আরেকটা শিক্ষার্থীতে আমরা ঢুকে যাব 5 নম্বর, তাহলে 4টে গেল। পাঁচ নম্বর শিক্ষার্থী কি বলছে? 5 নম্বর বলছে এই যে গ্যাস অণুগুলো আছে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কোনো কিছু কাজ করে না, মানে গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। ঠিক আছে, তাহলে গ্যাস অণুগুলির মধ্যে গ্যাস অণুগুলির
গুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। মানে গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী কোনো বল ক্রিয়া করে না। এবং এমনকি এরা যে পাত্রে রাখে, গ্যাসটাকে যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের দেওয়ালের সঙ্গেও কিন্তু এরা কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না। তো এটাই লিখেছি, গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। 6 নম্বর স্বীকার্য, এবং এটাই বলতে গেলে অনেক বলা যায়, তো তোমাদের 3টে 4টেই পড়ে সাধারণত, তাই 6টা দিয়ে রাখছি। এই 6 নম্বর যে কোনো গ্যাসের অণুগুলির গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। মানে গ্যাসটা যত উষ্ণতা বেশি হবে, পরম উষ্ণতা যত বেশি হবে, গ্যাসের অণুগুলি তত র্যান্ডমলি ছুটে বেড়াবে। ধরো একজনকে খেতে দেওয়া হয়, একটা ঘরে কয়েকজনকে রেখে দেওয়া হয়েছে কিছু, তাহলে কি করবে? ওরা কি বেশি লাফালাফি করতে পারবে? পারবে না। কিন্তু ওদেরকে যদি খেতে দেওয়া হয়, মানে উষ্ণতা বাড়াচ্ছ মানে কি, তাপ দিচ্ছ, তাপ তো এক ধরনের শক্তি, সেই শক্তিটা গ্যাসের অণুগুলো কি করে? শোষণ করে। সেই শক্তি যেমন যেমন বাড়ানো হয়, মানে উষ্ণতা বাড়াচ্ছ মানে তাদেরকে কি দিচ্ছ? শক্তি দিচ্ছ। ওরা যেমন যেমন শক্তি পাবে একেবারে তখন ছুটে ছুটে বেড়াবে বেশি। তাহলে গ্যাসের অণুগুলির গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। এটা হচ্ছে গ্যাসের অণুগুলির গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। গ্যাসের অণুগুলির গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। মানে গতিশক্তিকে তোমরা জানো, গতিশক্তিকে কি দ্বারা লেখা হয়? ই কে। সমানুপাতিক কি বলছে? টি। তার মানে গ্যাস অণুগুলির গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক। টি হলো গ্যাসটির পরম উষ্ণতা, গ্যাসটির পরম উষ্ণতা হলো। আবার দেখো যে তোমরা শিখেছো যে কোনো গতিশক্তি সমান কি হয়? গতিশক্তি সমান কি হয়? হাফ এম ভি স্কোয়ার হয়। ভিটা কি? অণুগুলির বেগ, তাই না? ভি হলো অণুগুলির বেগ। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এইখানে দেখো ই কে এর জায়গায় আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার সমানুপাতিক টি। দেখো অণুগুলোর ভর তো ধ্রুবক, সবার ভর তো একই গ্যাসের অণুগুলির ভর একই হয়। তাহলে দেখো ভি স্কোয়ার সমানুপাতি আমি কি লিখতে পারবো? টি লিখতে পারবো, যেহেতু এগুলো ধ্রুবক তাই ধ্রুবকের মধ্যে ঢুকে গেল। তাহলে দেখো তো পরীক্ষায় পড়ে, তোমাদের এমসিকিউ পড়ে যে গ্যাসের অণুগুলি পরম উষ্ণতার সাথে কিভাবে নির্ভর করে? তাহলে এইভাবে নির্ভর করে। তাহলে গ্যাসের অণুগুলির বেগ গ্যাসটির পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। এখান থেকে লিখবো, অর্থাৎ বক্স করবে, আমি যেখানে যেখানে বক্স করছি সেগুলো তোমাদের এমসিকিউ করবে, এবং আলাদা কালার দিয়ে বক্স করবে, হাইলাইট করে রাখবে। তাহলে গ্যাসের অণুগুলির বেগ মানে ভি গ্যাসটির পরম উষ্ণতার
বর্গমূলের সমানুপাতিক। খুবই ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে একটা এমসিকিউ পড়ার চান্স খুব বেশি, যে কোনো গ্যাসের অণুগুলির গতিশক্তি পরম উষ্ণতার সাথে কিভাবে নির্ভর করে। দেখো, গতিশক্তিটা পরম উষ্ণতার সমানুপাতিক, আর বেগটা পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখানে আন্ডারলাইন করে নাও, বর্গমূলের সমানুপাতিক, এবং আলাদা আলাদা কালি দিয়ে আন্ডারলাইন করবে, তাহলে এগুলো তোমরা কখনো ভুল করবে না। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। এরকম বলতে গেলে আরো অনেক কিছু বলা যায়, আমরা 6টা বললাম। মাধ্যমিকে কখনো বলে যে 2টি স্বীকার্য লিখো, বা গ্যাসের গতিতত্ত্বের 3টি স্বীকার্য লিখো। ঠিক আছে, বা গ্যাসের যদি 3 নম্বর থাকে তাহলে 4টে বা 5টে লিখে দেবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। এরপরে একটা কোশ্চেন পড়ে 1 নম্বরে, যে গ্যাসের 3টি ধর্মের নাম বলো যেগুলো গ্যাসের গতিতত্ত্বকে সমর্থন করে। চলো দেখো, এখান থেকে কোশ্চেন পড়ে গ্যাসের কিছু ধর্মের নাম লিখো যেগুলো গ্যাসের গতীয় তত্ত্বকে সমর্থন করে। এই যে বিজ্ঞানীরা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য দিলেন, ওনারা তো কিছু দেখেছিলেন বলেই তো এই স্বীকার্যগুলো দিলেন। তো যে এমন কিছু ধর্মের নাম বলো যেগুলো থেকে বোঝা যায় যে হ্যাঁ, গ্যাসের অণুগুলো সত্যিই গতিশীল। তো এইরকম আমরা বেশ কিছু ধর্মের নাম দিতে পারি। ব্যাপন নাম শুনেছো তোমরা? ব্যাপন, যে কোনো একটা জায়গাতে যদি কিছু সুগন্ধি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হয়, তুমি দূরে থাকলেও সেটা কিভাবে পেয়ে যাও, সেটা তো তোমাকে কেউ দিয়ে আসে না। তাহলে কি করে, গ্যাসের অণুগুলো ছুটতে ছুটতে চলে যায়, চারিদিকে ছড়িয়ে পড়ে, তার মানে গ্যাসের অণুগুলো গতিশীল। তাহলে কি বলবো, ব্যাপন। গ্যাসের ব্যাপন ধর্ম সমর্থন করে যে হ্যাঁ, গ্যাসের অণুগুলি গতিশীল। আরেকটা ধর্ম দেখো, গ্যাসের চাপ। যদি গ্যাসের অণুগুলি গতিশীল না হয় তাহলে এইখানে তো চাপ দেওয়ার কথা নয়, তাই কি না? এই যে অণুগুলো আছে এরা যদি দেওয়ালে ধাক্কা না মারে, যদি গতিশীল না হতো তাহলে দেওয়ালে ধাক্কা মারতো না, আর ধাক্কা যদি না মারতো তাহলে গ্যাসের চাপের কোনো ব্যাপার থাকতো না। তাহলে গ্যাসের চাপ সমর্থন করে যে গ্যাসের অণুগুলি গতিশীল। আর একটা জিনিস দেখো বলা যায়, যখনই ধরো এই পাত্রে গ্যাস রেখেছো, কোনো একটা জায়গা যদি ছিদ্র করে দেওয়া হয় তাহলে দেখবে গ্যাসগুলো হু 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 করে বেরিয়ে যাচ্ছে। কে বার করছে? কেউ তো করছে না। তার মানে গ্যাসের প্রসারণশীলতা সবসময় কি চায়, ওরা প্রসারিত হয়ে যেতে চায়, কাছাকাছি থাকতে চায় না, দূরে দূরে চলে যেতে চায়। তাহলে গ্যাসের প্রসারণশীলতাও সমর্থন করে যে গ্যাসের অণুগুলি গতিশীল, তাহলে গ্যাসের গতীয় তত্ত্বকে সমর্থন করে। তাহলে 1 নম্বর কি বলবো, গ্যাসের ব্যাপন। গ্যাসের ব্যাপন। 2 নম্বর কি বলবো, গ্যাসের চাপ। 3 নম্বর কি বলবো, তিন নম্বর গ্যাসের কি প্রসারণশীলতা। এই ধর্মগুলো গ্যাসের গতীয় তত্ত্বকে সমর্থন করে। এই ধর্মগুলো গ্যাসের গতীয় তত্ত্বকে সমর্থন করে। 1 নম্বরে কোশ্চেন পড়তে পারে যে গ্যাসের গতীয় তত্ত্বকে সমর্থন করে এমন 2টি ধর্মের নাম লিখো। তাহলে গ্যাসের ব্যাপন, গ্যাসের চাপ, গ্যাসের প্রসারণশীলতা, এই ধর্মগুলো
গ্যাসের গতীয় তত্ত্বকে সমর্থন করে। এরপরে আমাদের আর ছোট্ট একটা টপিক আছে যে গ্যাসের ব্যাপন কাকে বলে। গ্যাসের ব্যাপন। হ্যাঁ, এবার দেখব যে গ্যাসের ব্যাপন জিনিসটা কি। এটা কিন্তু মাধ্যমিকে পড়ে যে গ্যাসের ব্যাপনের সংজ্ঞা লিখো বা গ্যাসের ব্যাপন কাকে বলে। তো একটা যদি উদাহরণ দেওয়া হয় তাহলে দেখো ব্যাপনটা বুঝতে পারবে। যে কোনো একটা জায়গাতে ধরো একটা আগরবাতি জ্বালানো হয়েছে, তুমি দূরে বসে আছো, তার কিন্তু গন্ধ পেয়ে গেলে। কিভাবে এটা সম্ভব হলো? যে গ্যাসের অণুগুলি বাতাসের সঙ্গে মিশে গিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়লো। এর জন্য কিন্তু বাইরের কারোর কোনো সাহায্য লাগেনি, মানে গ্যাসের অণুগুলোর সঙ্গে মিশে এক স্থান থেকে অন্য স্থানে চারিদিকে ছড়িয়ে পড়লো। গ্যাসের এই ধর্মটাকেই বলা হয় গ্যাসের ব্যাপন। তাহলে ব্যাপন কাকে বলবো? যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস, ধরো এইখানে একটা গ্যাস রেখেছো, আর এইখানে একটা গ্যাস রেখেছো, এইখানে একটা গ্যাস রেখেছো, মানে তিনটে গ্যাস রেখেছো। এখানে ধরো একরকম গ্যাস, এইখানে ধরো আরেক রকম গ্যাস, অন্য কোনো গ্যাস, এবং এইখানেও ধরো আরেক রকম গ্যাস। তিন রকম গ্যাস আছে। এদের মধ্যে যদি পার্টিশন না থাকে, এই পার্টিশন গুলো যদি না থাকে, তাহলে গ্যাসগুলো শুধু এই গ্যাসটা শুধুমাত্র এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বা এই গ্যাসটা শুধুমাত্র এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। কি হবে? গ্যাস তিনটে মিলেমিশে একাকার হয়ে যাবে, একটা সমসত্ব মিশ্রণ গঠন করবে। এর জন্য বাইরের কারোর সাহায্য দরকার পড়বে না। এই যে মিলেমিশে সমসত্ব মিশ্রণ গঠন করার যে ধর্ম, সেটাকেই বলা হয় গ্যাসের ব্যাপন। তাহলে ব্যাপনের সংজ্ঞা যদি বলি, তাহলে বলবো যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই একে অপরের সঙ্গে মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ গঠন করে, সেই ধর্মটাকে গ্যাসের ব্যাপন বলা হয়। ঠিক আছে? তাহলে ব্যাপন হলো গ্যাসের একটা ধর্ম। এই ধর্মটা দুই বা ততোধিক গ্যাসকে মিলেমিশে একটা সমসত্ব মিশ্রণ গঠন করতে সাহায্য করে। তাহলে সংজ্ঞাটা দেখো, যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই একে অপরের সঙ্গে মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ গঠন করে গ্যাসের সেই ধর্মটিকেই ব্যাপন বলা হয়। তাহলে দেখো এখানে দু তিনটে কথা বলা হয়েছে। যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই, তার মানে কি এরা নিজেরাই মিশে যায়, বাইরে থেকে কিছু লাগাতে হয় না বা বাইরে থেকে কিছু দিতে হয় না মিশে যাওয়ার জন্য। ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই একে অপরের সঙ্গে মিশে গিয়ে সমসত্ব। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সমসত্ব। মানে এইখান থেকে ধরো এরা মিশে যাওয়ার পর তুমি যেখান থেকেই কিছু পরিমাণ গ্যাস তুলো না কেন, সবার পরিমাণ কি হবে? তুমি যেখান থেকে তুলবে একই পাবে। মানে প্রত্যেকটা জায়গায় গ্যাসের ঘনত্বগুলো একইভাবেই আছে।
এটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ। মানে কোথাও এই গ্যাসটা বেশি, কোথাও এই গ্যাসটা বেশি, কোথাও এই গ্যাসটা বেশি, এমন হবে না, একেবারে সমানভাবে পুরো অঞ্চলটাতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এই হলো গ্যাসের ব্যাপন। আজকের লেকচারটা এই পর্যন্ত।